শান্তিতে আর থাকাও যাবে না। অবশ্য রাষ্ট্র কবেই বা আর শান্তিতে থাকতে দিয়েছে? না, এটা আমার কথা নয় একদমই। আজকে যে গল্পটা বলবো সেটা এরকমই একটা রোববারের সকালে শুরু হচ্ছে। রোববারের সকাল, একজন ভদ্রলোক, প্রায় হত অবস্থা, পোশাক-আশাক মলিন জীর্ণ, চোখে মুখে ক্লান্তি, কান্না। তিনি বসে আছেন ফুটপাথের ধারে এবং সেই ফুটপাথের ধারে তাকে অনেকে দেখছেন, কিন্তু যা হয় পাত্তা কেউ দিচ্ছেন না। সেই ভদ্রলোক এরকম অবস্থায় বসেছিলেন, কিচ্ছু তেমন করেননি। মানে তাঁর জ্ঞানত তিনি কোনো কিছুই করেননি। তার সামনে একটা প্রিজন ভ্যান এসে দাঁড়ালো। কয়েকজন পুলিশ সেখান থেকে নামলেন এবং তারা তাকে অ্যারেস্ট করে নিয়ে চললেন। প্রিজন ভ্যানের মধ্যে দিয়ে যখন সেই ভদ্রলোক যাচ্ছেন, তিনি দেখলেন যে তার সামনে যে শান্তিরা রয়েছে, যে পুলিশ অফিসাররা রয়েছে, তারা বজ্র কঠিন যন্ত্রের মতো মুখ করে, হাতে রাইফেল ধরা, সোজা সামনের দিকে তাকানো। এই মুখগুলি তার চেনা, মানে মুখের আদল, মুখের অভিব্যক্তি তার চেনা এবং এই পুরো ঘটনাটাও তার চেনা। তিনি জানেন যে এখান থেকে তাকে একটা জেলে নিয়ে যাওয়া হবে, তারপর ৮ ঘন্টা সেখানে রাখা হবে, ৮ ঘন্টা পরে তাকে কোর্টে প্রডিউস করা হবে এবং কোর্ট থেকে তাকে জানানো হবে যে তার দোষটা কি। এই দেশটা খুব ভালো, খুব ভালো বলতে হবে, কারণ তারা কোর্টে নিয়ে গিয়ে জানায় যে তোমার দোষটা কি, সেটা অন্তত তারা জানায়। ১০ বছর আগে ঠিক এরকমই ঘটনা ঘটেছিল তার। ১০ বছর আগে আমাদের গল্পের যিনি মূল চরিত্র, যিনি নায়ক, যিনি এই মুহূর্তে বন্দী হয়ে চলেছেন এইরকমই কোনো জেলের দিকে, তিনি আস্তে আস্তে ফিরে গেলেন তার ১০ বছর আগের দিনে। ভদ্রলোক বিপত্নিক। ১০ বছর আগের ঘটনা, তার স্ত্রী মারা গেছে, তার একটা ছোট্ট মেয়ে রয়েছে। সেই মেয়েটির বয়স ৪ বছর। সেই ৪ বছরের মেয়ে, সে খুব একটা ভালো কিছু বোঝে না, মা নেই, পুরো সংসার, যেটুকুনি ছোট্ট সংসার, সেই ভদ্রলোকই চালান। ভদ্রলোক এক জায়গায় শ্রমিকের কাজ করেন, সেখানে তিনি শ্রম দেন এবং তার বদলে তিনি পয়সা পান। সেই দিয়ে মোটামুটি সংসার চলে, সচ্ছল না হলেও চলে যায় এবং দুবেলার খাবার মোটামুটি জুটে যায়। তার মেয়েকে তিনি অসম্ভব ভালোবাসেন, মেয়েও তাকে অসম্ভব ভালোবাসে। মেয়ে কোনোদিন তার কাছে কোনো কিচ্ছু চায়নি, কিন্তু বোঝেন ভদ্রলোক যে মেয়ের শুধু একটাই দাবি যে বাবা কখন তার সঙ্গে সঙ্গে থাকে। বাবা সকালবেলায় বেরিয়ে যায় কাজে, ফিরে সেই রাত করে, এবং পুরো সময়টা তার বাড়ির যে প্রতিবেশিনী, তিনি হচ্ছেন মেয়েটির দেখভাল করেন। তিনি খুব ভালো, খুব মেয়েকে খুব যত্নে রাখেন, কিন্তু বাবা তো বাবাই, সারাদিন বাবার দেখা পায় না। যে সময় রাত্রিবেলা বাবার দেখা পায়, মেয়েটি আনন্দে ভরে ওঠে এবং মাঝে মাঝেই বাবাকে বলে যে তুমি থাকো না, আজকের দিন কাজে যেতে হবে না। তো কোনো রকমে বুঝিয়ে টুঝিয়ে বাবা ঠিক বেরিয়ে যান। ভদ্রলোক কয়েকদিন ধরে খুব বেশি কাজ করছিলেন, মানে ওভারটাইম আমরা যেটাকে বলি। কেন করছিলেন? কিছুটা তো টাকা সাশ্রয় হবে, আর তার সঙ্গে সঙ্গে তিনি চাইছিলেন যে সামনে মেয়ের জন্মদিন আসছে, এই জন্মদিনের দিন তিনি একটা ছুটি নেবেন। ছুটি তো পাওয়া যায় না সহজে, কাজ কাজ করে টরে যদি একটু ছুটি পাওয়া যায়, তাহলে তিনি বলেও রেখেছিলেন তার যে কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, যে আমি ওই দিন একটা আমি ছুটি নেব ওই দিন। তারা মঞ্জুর করে দিয়েছেন, ঠিক আছে, তুমি করবে না, তোমার বদলে অন্য কেউ এসে কাজ করে দেবে, আর লোকের তো অভাব নেই। তিনি আগের দিন একটা যাওয়ার পথে একটা দোকান পড়ে, মানে সেকেন্ড হ্যান্ড জামা কাপড়ের দোকান, সেখানে একটা জামা দেখেও রেখেছেন যে এই জামাটা তার মেয়েকে খুব ভালো মানাবে, এবং একটু কথাবার্তা বলে দর কষাকষিও করে রেখেছেন যে হ্যাঁ, মানে এই জামাটা কিন্তু তুমি এখন কাউকে বিক্রি করো না, একটু সরিয়ে রাখো, আমি নেব। হ্যাঁ, এই জামাটা ওই দিন এসে আমি নেব, একটু টাকাটা জমুক, আমি এসে ঠিক নেব। ওই দিন পর্যন্ত তুমি বিক্রি করো না। জন্মদিনের ভোরবেলায় তিনি খুব সকাল সকাল উঠে গেছেন, সাধারণত যেরকম সময়ে কাজে যান তার অনেক আগে। ঘুম থেকে উঠে দেখলেন তার মেয়ে বিছানায় শুয়ে রয়েছে। মেয়ের চুলে আলতো করে আদর করে তিনি তাড়াতাড়ি বেরিয়ে পড়লেন। ওই দোকান থেকে ওই জামাটা কিনতে হবে। গতকাল রাত্রে চেষ্টা করেছিলেন, রাত্রিবেলা, কিন্তু তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে গিয়েছিল, কেনা হয়নি। তিনি গেলেন, দেখলেন দোকান খোলা এবং গিয়ে ওই জামাটা কিনলেন। ভাগ্য দেখুন এত ভালো যে সস্তায় একটা কেক পেয়ে গেলেন। যে দেখলেন যে আজকে কি কারণ, কি জানে কি হয়েছে, যে কেক এগুলি খুব সস্তায় পাওয়া যাচ্ছে। তা সস্তায় ওরকম একটা কেক কিনে তিনি বাড়ি ফিরছেন, খুব আনন্দ, খুব খুশি খুশি বাড়ি ফিরছেন। এক হাতে
কেক, এক হাতে সেই জামা, সেই রকমই প্রায় দৌড়ে উড়ে উড়ে তিনি ফিরছেন। হঠাৎ তার সামনে প্রিজন ভ্যান এসে দাঁড়ালো এবং তাকে অ্যারেস্ট করলো। এবং কেক মাটিতে পড়ে রয়েছে, জামা একদিকে ছড়িয়ে রয়েছে, তাকে জোর করে তুলে নেওয়া হলো। তিনি বললেন যে, দেখো দেখো তোমাদের কোনো ভুল হচ্ছে, মানে আমি 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 তো কোনো দোষ করিনি, আমাকে কেন তোলা হচ্ছে?" তারা তো যন্ত্রের মতো কোনো উত্তর দেবেন না। গাড়ি চলছে। তিনি প্রায় হাতে পায়ে ধরতে বাকি রেখেছেন যে, "দেখো আমার মেয়েটা একা রয়েছে। তাকে দেখার কেউ নেই। একবার একটুখানি আমার মেয়ের সঙ্গে দেখা করতে দাও।" মেয়েটা জানেও না যে ও ভাববে যে আমি হয়তো কাজে এসেছি। ও রাত্রিবেলা খুঁজে, খুঁজে বেড়াবে আমাকে। ও জানেও না। "একটুখানি আমাকে যেতে দাও। হ্যাঁ, তারপরে আমি যাচ্ছি। আমাকে নিয়ে চলো, আপনারাই চলুন।" প্রায় হাতে পায়ে ধরতে বাকি রেখেছেন। কেউ কোনো কথা শুনছেন না। প্রায় কান্নাকাটি এই অবস্থায় তাকে জেলে গিয়ে রাখা হলো। ঘন্টার পর ঘন্টা কাটছে। তিনি এর আগে কখনো জেলে আসেননি। তিনি বুঝতে পারছেন না যে কি হলো, কি ব্যাপার? নিয়ম কানুনও জানেন না এখানকার। প্রতি ঘন্টা কাটছে আর তিনি ভাবছেন যে, আমার মেয়েটা কি করছে? মেয়েটা এখন ঘুম থেকে উঠেছে। জন্মদিনের দিন ও কি জানি বাবাকে দেখতে পাচ্ছে না। কি ভাবছে, কি হচ্ছে, কি হয়েছে? কেউ কি একটু দেখেছে কি আমাকে কেউ? ওকে কি কেউ খোঁজ দেবে যে বাবাকে ও কি করবে? এরকম ভাবতে ৮ ঘন্টা কেটে গেল। এবং নিয়ম মেনেই তাকে কোর্টে প্রডিউস করা হলো। কোর্ট থেকে জানানো হলো যে, আদালত থেকে, সেখান থেকে তাকে জানানো হলো যে রাষ্ট্রপ্রধান মারা গেছেন। মারা গেছেন এই ২৪ ঘন্টা আগে। এবং তখন নিয়ম জারি করা হয়েছে যে, যেহেতু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের প্রধান, আমাদের সবার মা-বাপ, তিনি যেহেতু মারা গেছেন সেজন্য সবাইকে, রাষ্ট্রের সবাইকে দুঃখে থাকতে হবে। এটা নিয়ম। এই নিয়ম জারি করা হলো যে সবাই এখন আগামী ১ সপ্তাহ সবাই দুঃখে থাকবে। কোনো উৎসব পালন নয়, কোনো আনন্দ উৎসব নয়, কোনো কিচ্ছু নয়। সবার মুখে যেন দুঃখ লেগে থাকে। এইরকম একটা নিয়ম জারি করা হয়েছে। সেই জারিকে উপেক্ষা করে একজন কেক কিনছেন। আনন্দ করতে, করতে রাস্তা দিয়ে যাচ্ছেন। কত বড় অন্যায়! সেই কারণের জন্য তাকে অ্যারেস্ট করা হলো এবং তার যাবজ্জীবন নয়, তাকে ৫ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হলো। ভদ্রলোক বারবার আকুতি করতে চাইলেন, "আমি সবকিছু মেনে নিচ্ছি। আমাকে একবার একটু মেয়ের সঙ্গে দেখা করতে দাও। মেয়েকে অন্তত জানাই যে আমাকে এরকমভাবে, বা আপনারাই জানিয়ে দিন একটুখানি।" জানানো হয়নি। কত সময় কার থাকে? ৫ বছর কেটে গেছে। ৫ বছর পরে তাকে যখন জেল থেকে ছাড়া হলো, তিনি ১ম এই দৌড়ে গেলেন তার সেই জায়গায়। সেই ছোট্ট জায়গা, সেই ঘর যেখানে তারা অনেক পরিবার মিলে থাকতেন। এবং সেখানে গিয়ে তিনি তো ১ম এ অবাক যে এত বড়, চারদিকে ঝাঁ চকচকে, এরকম তো ছিল না। সেই জায়গায় গিয়ে দেখছেন বিশাল বড় একটা বিল্ডিং উঠে গেছে। তিনি ওখানে আশেপাশে যাদেরকে দেখছেন যে এখানে এই জায়গায়, বলছে, "হ্যাঁ, এটা তো গত প্রায় ২-৩ বছর ধরে এরকমই রয়েছে।" বলছে যে, "না, মানে এখানে এখানে একটা কুঁড়েঘর, এই ৫ বছর আগেও এখানে কিছু ছোট, ছোট ঘর ছিল, কয়েকজন ছিল। ও তারা তারা তো তারপরেই চলে গেল। এই ঘর তৈরি হবে, এইসব তৈরি হবে, জমি-টমি। কোথায় গেছে?" হ্যাঁ, গেছে একেকজন একেক জায়গায়। আচ্ছা, একটা মেয়ে ছিল, ছোট্ট বাচ্চা মেয়ে। ও কত মেয়ে এরকম আছে, কত ছেলে-মেয়ে, বাচ্চা-কাচ্চা। কেউ না, মানে ওর কেউ ছিল না। এরকম কত আছে, কারোর কেউ ছিল না। তারা ওই ঘুরে, ঘুরে দেখুন, এখানে কয়েকজন তো এখানেই কাজ করলো। এই বাড়ি-টাড়ি তৈরিতে কাজ-টাজ করলো। কত মারাও গেল। কেউ চলে গেল দূরে, দূরে। উম বলা যাবে না। জানি না কোথায় গেছে। এই খবর শুনে আশেপাশে দৌড়াদৌড়ি করে হতাশ হয়ে, যে সময় লোকটা বুঝতে পারছে যে তার মেয়েকে তিনি আদৌ কি কোনোদিন দেখতে পাবেন তিনি জানেন না। মেয়ের একটা ছবি ছিল মানিব্যাগে। ওই কাপড়ের যে ব্যাগ সঙ্গে থাকে সেখানে। সেই ব্যাগটাও জেলে যখন তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে রাখা হয়েছিল। তারপর আর কোথায় হারিয়ে গেছে তারাও জানেন না জেল কর্তৃপক্ষ। তাকে যে ছাড়া হয়েছে এই অনেক, মানে ব্যাগ আবার সঙ্গে রাখা হবে। তা সেখান থেকে যখন বেরিয়ে এইরকম অবস্থাতেই হতোদ্যম ক্লান্ত এইরকম সময় তিনি ফুটপাথে বসেছিলেন। ফুটপাথে বসে প্রায় কাঁদছিলেন যে, "কি হবে আমার? আর তো কিছু নেই। ঠিক আছে,
মেয়েটা মেয়েটা কোথায় গেল, কি অবস্থায় আছে, বেঁচে আছে কি আদৌ, আমি কি করব, এসব ভেবে ভেবে কাঁদছিলেন। এবং রোববারের সকাল, ঠিক ধরেছেন, আজকের মতোই এইরকম সময় তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই জেলে। প্রিজনম্যানের ভিতর সে এবার বাকিটা পুরোটা জানে। তাকে জেলে নিয়ে যাওয়া হবে, 8 ঘন্টা সেখানে রাখা হবে, রাখা হলো, এবং তাকে কোর্টে প্রডিউস করা হলো। ভদ্রলোকের চোখের জল শুকিয়ে গেছে, তিনিও যন্ত্রের মতো উঠলেন এবং তাকে জানানো হলো তার দোষটা, বড় সড় দোষ। এই বছরটা গণতন্ত্রের 100 বছর। মানে 100 বছর আগে রাষ্ট্রপ্রধান ঘোষণা করেছিলেন যে এবার থেকে সবাই তার নিজের নিজের মত প্রকাশ করতে পারবে, নিজের মতো চলতে পারবে, ইত্যাদি ইত্যাদি। সেই গণতন্ত্রের 100 বছরে নিয়ম জারি করা হয়েছিল যে এটা তো 100 বছর, খুব আনন্দের দিন, বড় আনন্দের দিন, আপনারা সবাই আনন্দে থাকবেন, খুব খুশিতে থাকবেন, কারোর যেন দুঃখ না থাকে, এইরকম একটা নির্দেশ সে ভেঙে দিল। দুঃখ দুঃখ মুখে সে বসেছিল। ফলে যা হবার তাই হলো, আরো 5 বছর। মাইন্ড টরিগার্স রিসার্চ, যার ইংরেজি করলে মোটামুটি হয় যে মাই স্যাড ফেস। আমি তখন কলেজে পড়ছি জানেন, এবং সেই সময় ব্রেক্টের গ্যালিলিও তার ইংরেজি অনুবাদে কিছুটা পড়েছি এবং আমাকে পেরে ফেলেছেন ব্রেক্ট। তা আমার খুব ইচ্ছে যে ব্রেক্টের আরো লেখা টেখা পড়বো, সেই রকম পড়তে পড়তে খুঁজছি তখন, এবং ইন্টারনেটে এরকম খুঁজতে 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 পেয়ে গেলাম হেনরিক হাইনের কথা। হেনরিক হাইনের কিছু লেখা টুকটাক সেরকম পড়ছি, এবং একদিন ওই গুগলে টাইপ করেছি হেনরিক হাইন, আসেনি, এলেন হেনরিক বোল, এবং আমি এন্টার করেছি, এবং এইরকম ভাবে আমার প্রথম হেনরিক বোলের সঙ্গে আলাপ হয়ে গেল। আমি সেই ভদ্রলোকের তখন একটা ওয়েবসাইট ছিল, ওয়েবসাইটটা এখন আমি খুঁজলাম এই এই গল্পটা বলার আগে, যে পেলাম না ওয়েবসাইটটা, হয়তো আছে, যদি পাই আমি পরে কখনো ডেসক্রিপশনে এখানে লিখে দেবো। সেই ওয়েবসাইটে ইংরেজি অনুবাদে হেনরিক বোলের এই গল্পটা ছিল, যে মাই স্যাড ফেস। এবং অনেক পরে এই গল্পটা, গল্প ঠিক নয়, উপন্যাস, এবং মোটামুটি 72 পাতার এইরকম একটা উপন্যাস, এবং আমায় পেরে ফেলেছিলেন হেনরিক বোল। আমার প্রথম পড়া বই, এটা প্রথম আমার পড়া সেই গল্প, মাইন্ড ট্রোগেরাস জেসেল। এবং আহ, অনেক বছর পরে তারপরে এটা অনুবাদ করার চেষ্টা করি, এবং তো অনুবাদে ঠিক ধরা যায় না, মানে সেখানে এমন এমন বাঁক ছিল, আমার বিশ্বাস যে মূল ভাষায় সেখানে হয়তো আরো দুর্ধর্ষ লেখা। যখনই একটা ভাষা থেকে আরেকটা ভাষায় অনুবাদ করা হচ্ছে, আমি দেখেছি যে কিছুটা খামতি রয়ে যায়, মানে সেই জায়গা, সেই ভাষার মাধুর্যতা, কিছু বাঁকগুলো ঠিকভাবে ধরা যায় না। আজকে রোববারের সকালবেলা, আশা করি গল্প বলার জন্য অ্যারেস্ট হব না। যেরকম আপনাদের সঙ্গে কথা হয়েছিল যে মাঝে মাঝে ফিরবো বইয়ের ঠেক, সেখানে আমার পছন্দর কিছু বই, সেই বইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। যে বইগুলো আমাকে ভাবিয়েছে, ভালো লেগেছে যে বইগুলো পড়ে, সেই বইগুলোর কথা আপনাদের কাছে তুলে ধরবো। এই ইচ্ছে থেকে বইয়ের ঠেক আজ প্রথম পর্ব। আমি জানি না আপনাদের কেমন লাগলো, জানি অনেকেই পড়েছেন হেনরিক বোলের বিভিন্ন রকম গল্প, উপন্যাস। এই বইটা আমার সংগ্রহে নেই, মানে আমি যখন অনেক পরে হেনরিক বোলের যখন লেখা আমি খুঁজছিলাম, সেই সময় যে ইংরেজি অনুবাদ, আমি জার্মান ভাষা জানি না, ইংরেজি অনুবাদে যখন টুকটাক এরকম পড়ার চেষ্টা করছিলাম, সেই সময় দেখছিলাম যে খুব ভালো ইংরেজি অনুবাদ আমি পাইনি। আমি যা যা পেয়েছি তার মধ্যে খুব ভালো নয়। আমি আপনাদেরকে বলবো যে আমার কথা শুনে নয়, গল্পটা একবার পড়ে নিতে, এবং জানাবেন যে কেমন লাগলো। আপনাদের যদি প্রশ্রয় পাই তাহলে এইরকম ভাবে আরো কিছু গল্প, আরো কিছু বই ভালো লাগা আপনাদের সঙ্গে শেয়ার করবো। জানালে ভালো লাগবে যে কেমন লাগলো।